আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পরিকল্পনাটা বেশ রোমাঞ্চকর। এখান থেকে আমরা প্রথমে যাব ইনানি সমুদ্র সৈকতে। সেখানে সমুদ্রের জলে শরীরটাকে সঁপে দিয়ে কিছুক্ষণ জলকেলি করব। তারপর আমাদের মূল গন্তব্য পাটুয়াটেক সমুদ্র সৈকত। শুনেছি সেখানকার কোরাল স্টেশন রেস্টুরেন্টের খাবার নাকি অসাধারণ। দুপুরের ভোজনটা সেখানেই সারব এবং তারপর পাটুয়াটেকের সে বিখ্যাত সৈকত আর পাহাড় দেখব, যার সাথে নাকি সেন্ট মার্টিন আর বান্দরবানের অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যায়। সিএনজি চলতে শুরু করল পৃথিবীর অন্যতম সুন্দর উপকূলীয় সড়ক কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ধরে। সড়কের একপাশে খাড়া পাহাড়, যেখানে মেঘেরা খেলা করে, আর অন্য পাশে সমুদ্রের ঢেউগুলো অবিরাম আছড়ে পড়ছে সোনালি বালুকা বেলায়। আমরা ইচ্ছে করেই সিএনজির কোর্দাগুলো সরিয়ে দিয়েছিলাম। সমুদ্রের বাতাস সজোরে এসে আমাদের চুল এলোমেলো করে দিচ্ছিল, চোখে মুখে ছিটিয়ে দিচ্ছিল অদৃশ্য জলকণা। যাওয়ার পথে আমরা দেখতে পেলাম জেলেদের ছোট ছোট নৌকাগুলো ঢেউয়ের সাথে যুদ্ধ করে তীরে ফিরছে। সড়কের পাশে শুকানোর জন্য শুটকি মাছ বিছিয়ে রাখা হয়েছে, যার তীব্র গন্ধ বাতাসে মিশে এক অন্যরকম আবহাওয়া তৈরি করেছে। বাবুভাই তার ফোন বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি শুধু চোখ ভরে এই সৌন্দর্য পান করছিলাম। এই অনুভূতি ক্যামেরার লেন্সে বন্দি করা সম্ভব নয়, এ শুধু হৃদয় দিয়ে অনুভব করার। প্রায় ৩০-৪০ মিনিটের এক অসাধারণ যাত্রার পর আমরা ইনানি সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এলাম। দূর থেকেই দেখতে পারছিলাম প্রবাল পাথরের সেই বিখ্যাত সাই, যা ইনানিকে অন্য সব সৈকত থেকে আলাদা করেছে। সিএনজি থেকে নামতেই একরাশ মুগ্ধতা আমাদের ঘিরে ধরল। ইনানি সমুদ্র সৈকত কক্সবাজারের প্রধান সৈকতের মতো অতটা জনকীর্ণ নয়। এখানে প্রকৃতি যেন অনেক বেশি খোলামেলা আর অবারিত। সৈকতের মূল আকর্ষণ হল এর প্রবাল পাথরগুলো। জোয়ারের সময় এগুলো পানিতে ডুবে থাকলেও ভাটার টানে যখন জল সরে যায়, তখন মনে হয় যেন সমুদ্রের বুক চিরে জেগে উঠেছে হাজার হাজার বছরের পুরনো এক পাথরের রাজ্য। হিমছড়ির পরে এবারে আমাদের গন্তব্য হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। এখানেও বেশ অনেক দিন পরে আসলাম। এই সমুদ্র সৈকত অন্যান্য যে সমুদ্র সৈকত আছে তার চাইতে তুলনামূলকভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা দেখতেও যথেষ্ট ভালো। সমুদ্র সৈকত আছে এখানে, একটা 5 স্টার হোটেলও আছে, আরও হচ্ছে। ঝাউবন থেকে শুরু করে পর্যটকদের আনাগোনা সবই মোটামুটি ভালো। এই বিচে কিছুক্ষণ আমরা থাকবো, গোসল করব। তারপরে এখান থেকে পরবর্তী গন্তব্য পাটুয়াটেক সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকত অবশ্য কখনো যাওয়া হয়নি, আমরা সেটাও দেখব যে পাটুয়াটেক সমুদ্র সৈকত আসলে কেমন। আমরা যখন পৌঁছলাম তখন ভাটার টান শুরু হয়েছে। কালো শ্যাওলা পড়া ধারালো প্রবাল পাথরগুলো তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। আমরা সাবধানে পা ফেলে এগিয়ে গেলাম জলের দিকে। বাবুভাই বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে উঠলেন। জুয়েল, আর দেরি কেন, চলো নেমে পড়ি। আমরা আমাদের ব্যাগ আর কাপড়গুলো সৈকতের উপরে এক ঝাউগাছের ছায়ায় রেখে ছুটে গেলাম সমুদ্রের দিকে। পায়ের নিচে নরম বালি আর মাঝে মাঝে শীতল জলের স্পর্শ এক স্বর্গীয় অনুভূতি দিচ্ছিল। সমুদ্রের জল কক্সবাজারের চেয়ে এখানে অনেক বেশি স্বচ্ছ আর নীল। প্রথম ঢেউটা এসে যখন আমাদের পা ভিজিয়ে দিয়ে গেল, মনে হলো যেন হাজার মাইলের ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমরা দুজন কোমর পানিতে নেমে গেলাম। ঢেউগুলো একের পর এক আমাদের দিকে ছুটে আসছিল। এক একটা ঢেউয়ের সাথে আমরা উপরে উঠছিলাম, আবার নিচে নেমে যাচ্ছিলাম। বাবুভাই সাঁতারে বেশ পটু, তিনি বেশ খানিকটা গভীরে চলে গেলেন। আমি অতটা সাহসী না হলেও ঢেউয়ের সাথে দোল খেতে খেতে ভীষণ আনন্দ পাচ্ছিলাম। নোনা জল মুখে লাগছিল, চোখে যাচ্ছিল, কিন্তু তাতে আনন্দের কমতি ছিল না। প্রায় 1 ঘন্টা আমরা পাগলের মতো দাপাদাপি করলাম। মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে গেছি। কোনো চিন্তা নেই, কোনো দায়িত্ব নেই, আছে শুধু অসীম আনন্দ আর সমুদ্রের বিশালতা। আমাদের চারপাশে আরও কিছু পর্যটক ছিলেন, কিন্তু সবাই নিজের মতো করেই আনন্দ করছেন। কেউ প্রবাল পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ বা প্রিয়জনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন। গোসল শেষে আমরা ভেজা শরীরেই বালিতে বসে পড়লাম। সূর্যটা তখন মাথার ঠিক উপরে। রোদের তাপে ভেজা শরীরটা শুকিয়ে যাচ্ছিল।
আর সমুদ্রের বাতাসে একটা শীতল আরামও লাগছিল। বাবুভাই বললেন, জুয়েল, জানিস, এই সমুদ্রের নোনা জলে এমন কি যেন একটা আছে যা শরীর আর মনকে দুটোকেই চাঙ্গা করে দেয়। মনে হচ্ছে নতুন করে জীবন পেলাম। আমি তার কথায় সায় দিয়ে বললাম, একদম ঠিক বলেছ বাবুভাই। আর ইনানির পরিবেশটাও আরও অসাধারণ, শান্ত, স্নিগ্ধ। প্রবাল পাথরগুলো যেন এই সৈকতের অলঙ্কার। আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। ডাব বিক্রেতার হাঁক শুনে দুটো ডাব কিনে খেলাম। নোনা জলে গোসলের পর মিষ্টি ডাবের পানি যেন অমৃতের মতো লাগছিল। ঘড়ির কাঁটা জানাচ্ছিল দুপুর গড়িয়ে যাচ্ছে। পেটের ভেতর থেকেও একটা জানান আসছিল, এবার আমাদের পরবর্তী গন্তব্য পাটুয়া টেকের দিকে রওনা হওয়ার পালা। হাসমত চাচা আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। আমরা ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় পরে আবার সিএনজিতে চেপে বসলাম। মনটা ফুরফুরে, শরীরটা চনমনে আর পেটটা ক্ষুধার্ত। পাটুয়াটেক আর কোরাল স্টেশন রেস্টুরেন্টের কথা ভাবতে ভাবতেই আমাদের সিএনজি আবার ছুটে শুরু করল মেরিন ড্রাইভ ধরে। ইনানি থেকে পাটুয়াটেকের দূরত্ব খুব বেশি নয়। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে মাত্র 15-20 মিনিটেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। পাটুয়াটেক নামটা অনেকের কাছেই নতুন। এখানে বড় বড় হোটেল বা রিসর্ট গড়ে ওঠেনি। প্রকৃতি এখানে এখনও তার কুমারী রূপ ধরে রেখেছে। সিএনজি থেকে নামার পর আমাদের প্রথম কাজ ছিল কোরাল স্টেশন রেস্টুরেন্টটি খুঁজে বের করা। একই সৈকতের একেবারেই লাগোয়া একটি রেস্টুরেন্ট। বাঁশ আর ছনের ছাউনি দিয়ে তৈরি, খুব সামান্য একটি, কিন্তু এর চারপাশের পরিবেশটাই অসাধারণ। রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে সমুদ্রের গর্জন শোনা যায়, আর নোনা বাতাস সরাসরি এসে গায়ে লাগে। আমরা ভেতরে প্রবেশ করতেই একজন হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। তিনি সম্ভবত রেস্টুরেন্টের মালিক। আমরা খোলা বারান্দার একটি টেবিলে বসলাম, যেখান থেকে সমুদ্রটা পরিষ্কার দেখা যায়। মেনু কার্ডের বালাই এখানে নেই। মালিক নিজেই এসে জিজ্ঞেস করলেন, কি খাইবেন ভাই? লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, চিংড়ি ভুনা, কাঁকড়া আর দেশি মুরগি আছে, সাথে গরম ভাত আর ডাল। তালিকাটা শুনেই আমাদের জিভে জল এসে গেল। আমরা দুজনই ভোজন রসিক, আর সামুদ্রিক মাছ আমাদের দুজনেরই প্রিয়। বাবুভাই দায়িত্বটা আমার উপরেই ছেড়ে দিলেন। আমি অর্ডার করলাম গরম ধোঁয়া ওঠা ভাত, ঘন ডাল, মচমচে লইট্টা ফ্রাই আর রূপচাঁদা মাছের দোপেঁয়াজা। অর্ডার দেওয়ার পর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। এই ফাঁকে আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম। খুব ছিনছামার পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নাঘরটা আধা খোলা। সেখান থেকে মাছ ভাজার সুগন্ধ আর মশলা কষানো শব্দ ভেসে আসছিল, যা আমাদের ক্ষুধাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। প্রায় 20 মিনিট পর আমাদের সামনে খাবার পরিবেশন করা হলো। বড় বড় দুটি রূপচাঁদা মাছ, লালচে করে ভাজা, উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ ছড়ানো, পাশে 1 প্লেট ভর্তি মচমচে লইট্টা ফ্রাই। দেখলেই মনে হচ্ছে হাত দিয়ে ভেঙে মুখে পুরে দিই। সাথে গরম ভাত আর ঘন ডাল। আমরা কোনো কথা না বলে খাওয়া শুরু করলাম। প্রথম গ্রাস মুখে দিয়ে আমি আর বাবুভাই একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল রাজকীয় তৃপ্তি। মাছগুলো এতটাই তাজা ছিল যেন কিছুক্ষণ আগেই সমুদ্র থেকে ধরে আনা হয়েছে। মশলার ব্যবহার ছিল নিখুঁত, কোনো বাড়াবাড়ি নেই, যা মাছের আসল স্বাদটাকে নষ্ট করেনি। লইট্টা ফ্রাইগুলো ছিল বাইরে থেকে মচমচে আর ভেতরে নরম। আমরা যেন অমৃত খাচ্ছিলাম। বাবুভাই খেতে খেতে বললেন, জুয়েল, এইরকম একটা পরিবেশে সমুদ্রের গর্জন শুনতে শুনতে এমন অসাধারণ খাবার খাবার মজাই আলাদা। শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টেও এই অনুভূতি পাওয়া সম্ভব নয়। আমি বললাম, এটাই তো জীবন বাবুভাই। ছোট ছোট মুহূর্তের এই আনন্দগুলি তো আমাদের বেঁচে থাকার রসদ। এখানে খুব মিলেছে। খাওয়া শেষে আমরা বেশ কিছুক্ষণ সেখানেই বসে রইলাম। পেট ভর্তি আর মন ভর্তি এক প্রশান্তি নিয়ে আমরা বিল পরিশোধ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। মালিককে তার রান্নার ভূষী প্রশংসা করতেও ভুললাম না। তিনি বিনয়ের সাথে আমাদের আমরা এখন আছি পাটুয়াটেক সমুদ্র সৈকত। এটি হচ্ছে পিছনে যেটি দেখছেন সেটি হচ্ছে পাটুয়াটেক সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কোরাল আছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কোরাল আছে, আর এক পাশে আছে পাহাড়। মোটামুটি আপনারা কক্সবাজারের ফিল পাবেন এবং সেই সাথে সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন, সাথে পাহাড় বান্দরবনেরও একটা ফিল পাবেন। এটাই হচ্ছে এই পাটুয়াটেক সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য। এবার আমাদের সেই বিশেষ মুহূর্তের পালা, যে জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করা, সেই পাটুয়াটেক সৈকত এবং তার সংলগ্ন পাহাড় দেখার পালা, যে সৈকতের মাঝে লুকিয়ে আছে সেন্ট মার্টিন আর বান্দরবানের ছোঁয়া। কোরাল স্টেশন থেকে বেরিয়ে আমরা পা বাড়ালাম সৈকতের দিকে।
প্রথম দর্শনেই আমি স্তব্ধ হয়ে গেলাম। এই সৈকত ইনানি বা কক্সবাজারের মতো নয়, এটি সম্পূর্ণ ভিন্ন, আরও বেশি রহস্যময় আর মাদিম। সৈকতের বালির রং কিছুটা লালচে, আর পুরো সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল বিশাল পাথর। এগুলো ইনানির প্রবাল পাথরের মতো ছোট বা ধারালো নয়, বরং মসৃণ, গোলাকার আর অদ্ভুত সব আকৃতির। কোনোটা দেখতে বিশাল কচ্ছপের মতো, কোনোটা আবার ঘুমন্ত হাতির মতো। হাজার হাজার বছর ধরে সমুদ্রের ঢেউয়ের আঘাতে পাথরগুলো এই রূপ পেয়েছে। আমরা পাথরের উপর দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে যাচ্ছিলাম। বাবুভাই মুগ্ধ হয়ে বললেন, দেখেছ জুয়েল, এই পাথরগুলো একদম সেন্ট মার্টিনের মতো। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে যেমন এমন বড় বড় প্রবাল পাথর দেখা যায়, এখানেও ঠিক তাই। আমিও তার সাথে একমত হলাম। শুধু পাথরই নয়, এখানকার জলের রংটাও যেন সেন্ট মার্টিনের স্বচ্ছ নীল জলের কথা মনে করিয়ে দেয়। সৈকতের একপাশে সারি সারি নারকেল গাছ, যা এই সেন্ট মার্টিন সাদৃশ্যকে আরও পূর্ণতা দিয়েছে। আমরা একটা বড় পাথরের উপর গিয়ে বসলাম। এখান থেকে পুরো সৈকতটা দেখা যাচ্ছে। লোকজন খুবই কম, নেই বললেই চলে। আমরা ছাড়া আরও হয়তো গোটা 4 মানুষ হবে। এই নির্জনতা, এই শান্ত পরিবেশ আর সমুদ্রের একটানা গর্জন মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। আমরা জুতো খুলে ফেললাম, খালি পায়ে নরম বালিতে হাঁটতে শুরু করলাম। পায়ের নিচে বালি আর মাঝে মাঝে সমুদ্রের জল এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল। আমরা সৈকতের শেষ প্রান্তের দিকে হাঁটছিলাম, যেখানে পাহাড় এসে সমুদ্রে মিশেছে। পথে আমরা দেখতে পেলাম লাল কাঁকড়াদের দৌড়াদৌড়ি। মানুষের উপস্থিতি টের পেলেই ওরা দ্রুত বালির গর্তে লুকিয়ে পড়ছে। ছোট ছোট ঝিনুক, শামুক আর প্রবালের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো সৈকত জুড়ি। আমি কয়েকটা সুন্দর ঝিনুক কুড়িয়ে পকেটে রাখলাম, এই অসাধারণ দিনের স্মৃতিচিহ্ন হিসাবে। বাবুভাই একটা পাথরের উপর শুয়ে চোখ বন্ধ করে রইলেন। আমি জানি তিনি এই মুহূর্তটাকে, এই প্রকৃতির শব্দকে নিজের আত্মার মধ্যে ধারণ করার চেষ্টা করছেন। আমি ক্যামেরা বের করে কয়েকটা ছবি তুললাম, কিন্তু মনে মনে জানতাম এই সৌন্দর্যের সামান্য অংশ ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। এখানে সমুদ্র অনেক বেশি উত্তাল আর বন্য। ঢেউগুলো সজোরে এসে পাথরের গায়ে আছড়ে পড়ছে, আর তার ফলে তৈরি হওয়া জলকণা চারদিকে কুয়াশার মতো ছড়িয়ে যাচ্ছে। এই দৃশ্য ভয়ঙ্কর সুন্দর। একদিকে যেমন প্রকৃতির রুদ্র রূপ, অন্যদিকে তার মধ্যেই লুকিয়ে আছে এক অপরূপ স্নিগ্ধতা। আমরা প্রায় ঘণ্টাখানিক এভাবেই সৈকতে কাটালাম। কখনো হাঁটলাম, কখনো পাথরের ওপর বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলাম, আবার কখনো চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শুনলাম। এই ভ্রমণটা আমাদের শিখিয়েছে, সৌন্দর্য খুঁজে পেতে সবসময় দূরে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের এই বাংলাদেশেই এমন অসংখ্য অনাবিষ্কৃত এবং অদেখা স্থান লুকিয়ে আছে, যা আমাদের অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে। পাটুয়া টেক তেমনই এক গোপন স্বর্গ। আজকের এই দিনটা আমার আর বাবু ভাইয়ের জীবনে একটা বিশেষ স্থান হয়ে থাকবে। এটা শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল প্রকৃতির বিশালতার কাছে নিজেদের ক্ষুদ্রতাকে উপলব্ধি করার একটা সুযোগ। এটা ছিল বন্ধুত্বের এক অসাধারণ উদযাপন, আর এটা ছিল পাহাড় আর সমুদ্রের সেই অবিশ্বাস্য মিতালির সাক্ষী হওয়ার এক বিরল অভিজ্ঞতা, যা আমরা আজীবন বয়ে বেড়াব। যখনই শহরের কোলাহলে মন হাঁপিয়ে উঠবে, চোখ বন্ধ করলেই হয়তো আমরা শুনতে পাব পাটুয়া টেকের সেই উত্তাল ঢেউয়ের গর্জন, আর অনুভব করতে পারব পাহাড় চূড়ার সেই শান্ত, স্নিগ্ধ বাতাস। আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের গল্প শেষ হলো। পরবর্তীতে বাংলাদেশের নতুন কোনো পর্যটন এলাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।